হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু লাবণী কিচেন। কথা দিয়েছি আপনাদের সাথে জৈব সারের একটি ভিডিও শেয়ার করব। সেই ধারাবাহিকতায় আজকে আমার এই ভিডিও। আশা করি আপনারা এতক্ষণে দেখে বুঝেই গেছেন যে আমি কি নিয়েছি। জি, আপনারা ঠিকই ধরেছেন, এটি হচ্ছে টি ব্যাগ। এন্ড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর মাই গার্ডেন। আমি আমার গার্ডেনে জৈব সার যেভাবে বানাই আজ আপনাদের সাথে হুবাহু সেভাবেই আমি শেয়ার করব, যাতে আমি এতটা সফলতা পেয়েছি আপনারা যেন ঠিক এভাবেই জৈব সার বানিয়ে এই সামারে ফুল ফলে গার্ডেনটি ভরে ফেলতে পারেন এবং আমার মতনই সফলতা পান। ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তবেই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে সারটি বানাচ্ছি। এই চায়ের পাতাটি আপনারা চিনি দুধ দিয়ে একসাথে জাল করে চা করেছেন, সেক্ষেত্রে যে কাজটি করণীয় তা হচ্ছে অবশ্যই এই চায়ের পাতাটি একটি একটি করে ছিঁড়ে নেবেন, যেমনটি কি আমি করছি। তার একটি কারণ, বেসিক্যালি বাংলাদেশে আমরা কি করি, চিনি ও চার পাতা একসাথে জাল করি। এতে করে দেখা যায় সেই চায়ের পাতাটি খুলেও কিন্তু আপনারা সরাসরি গাছে দিয়ে দিতে পারেন, কারণ এতে কোনো প্রকারের কাজ নেই। সেক্ষেত্রে দেখা যায় গাছের উপকারিতার থেকে অপকারিতা বেশি হবে। কারণ হচ্ছে সেই চিনি থাকার কারণে গাছের গোড়ায় গোড়ায় অনেক বেশি পোকামাকড় এবং পিঁপড়ার বাসা বাঁধবে। তাই শুরুতে আমাদের যে কাজটি করতে হবে, চা পাতাগুলো একটি পাত্রে ঢেলে নিতে হবে। সবগুলো চায়ের পাতা আমার ঢেলে নেওয়া হয়ে গেছে। আমার এখানে 1 কাপ হয়েছে। এ তো ভাই বড় সংসারে মাত্র দুবেলার চা। তার মানে হচ্ছে সকাল বিকাল জাল করলেই তো ঠিক এইটুকু পরিমাণ চা আপনারা পেয়ে যাবেন, চা পাতা। আমার ভাই আবার তা নয়, একটি একটি করে চা খেয়েছে এভরিডে, আর একটি একটি করে জমিয়েছি। কারণ সাহেব আবার চা খান না, উনি খান কফি। তাই আমার একটু সময় লেগেছে। আপনারা তো এইটুকু পরিমাণ চায়ের পাতা একদিনেই কালেক্ট করে ফেলতে পারবেন। তো যাই হোক, এখন এই চায়ের পাতাগুলো আমি একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এতে করে এর গায়ে যে দুধ ও চিনির কিছুটা অংশ লেগে আছে তা একেবারেই ধুয়ে যাবে। আর এটি মোস্ট ইম্পর্টেন্ট। আরো একটি কথা, যারা চা জাল করবেন চিনি এবং দুধ ছাড়া এবং পরে মেশাবেন, তাদের জন্য এই প্রসেসটি ফলো না করলেও চলবে। এই যে শুকিয়ে গেছে, তার মানে আপনাদের একটি জৈব সার অলরেডি তৈরি হয়ে গেছে। আমার যেহেতু এখানে দুধ আর চিনির মিশ্রণ আছে, তাই আমাকে একটু ধুয়ে নিতে হচ্ছে। চা পাতাগুলো ধুয়ে আমি ভালো করে একটি নেটের সাহায্যে পানিটি ছেঁকে নিয়েছি। ছেঁকে আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি। এখন আর তেমন কিছু করণীয় নেই। এই যে চায়ের পাতাগুলো, এগুলো আমি একটু ভালো করে প্লেটে ছড়িয়ে দিচ্ছি। এখন জাস্ট কি করতে হবে, জাস্ট টানা 2 দিন রোদে শুকিয়ে নিতে হবে। যেমনটি কি আমরা ধোয়ার আগে ছিল চায়ের পাতাগুলো একেবারেই ড্রাই, একেবারেই শুকনো, 2 দিন রোদে শুকালে আবার ঠিক তেমনি শুকিয়ে যাবে। তো এখন আমি এটি রেখে দিচ্ছি রোদে শুকানোর জন্য। এবার চলে যাব পরবর্তী ধাপে। নিশ্চয়ই দেখে বুঝে গেছেন এগুলো হচ্ছে এগশেল, আমাদের ডিমের খোসা। এখন এই ডিমের খোসাগুলো আমি একদিনে জমাইনি। যখনই আমি ডিম খেয়েছি তখনই কিন্তু আমি এই ডিমের খোসাগুলো জমিয়েছি। এতদিনে কিন্তু ভাই একেবারে ড্রাই হয়ে গেছে। একটু লক্ষ্য করলেই দেখবেন হাত দিয়ে ভাঙলেই একেবারে ভেঙে যাচ্ছে। এখন দেখুন যে আমি কি করি, একটু আপনাদের দেখে বুঝে নিতে হবে। তেমন কঠিন কিছু না, একেবারেই সহজ। এখানে আমি একটি জিপলক ব্যাগ নিয়ে নিয়েছি। ব্যাগের ভিতরে এবার আমি ডিমের খোসাগুলো ভরে নিচ্ছি। সবগুলো ডিমের খোসা ভরে নেওয়া হয়ে গেছে। এবার কি করব, এই যে মুখটি আছে তা বন্ধ করে দিচ্ছি। আমি একটি জিপলক ব্যাগে নিয়েছি। আপনাদেরও যে নিতে হবে এমন কোনো কথা নেই। আপনারা যদি চান ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন, গ্রাইন্ডারেও গ্রাইন্ড করতে পারেন। মূল কথা হচ্ছে আমাদের এই ডিমের খোসাগুলোকে ভেঙে নিতে হবে। এবার আমি একটি বেলুনের সাহায্যে ভেঙে নিচ্ছি। ভাই, এ তো সবাই পারে ডিমের খোসা ভেঙে নিতে। জি, ঠিকই শুনেছেন, সবাই পারে। তবে এর পেছনে একটি কথা আছে। আমি ডিমের খোসাগুলো কিন্তু অনেকদিন ধরে জমাচ্ছি, তাই ডিমটি ভাঙার পর যে সাদা অংশটি থাকে ডিমের, তা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। তার মানে ডিমের খোসায় কোনো প্রকারের ব্যাকটেরিয়া নেই। আপনাদের যদি মনে হয় যে আপনারা আজ ডিম ভেঙে, তার মানে ঘরে অনেক সময় অনুষ্ঠান হয়, অনেক ডিম চলে আসে, অনেকগুলো ডিমের খোসাও তৈরি হয়ে যায়,
সেই ডিম দিয়ে যদি এভাবে পাউডার করে বানান তবে কিন্তু ডিমের খোসায় ব্যাকটেরিয়া থাকবে, তা গাছের জন্য অনেক ক্ষতিকর। আর যদি আমার মতন ঠিক এভাবে শুকিয়ে নেন তবে আর কোনো সমস্যা নেই। তবে সেই ক্ষেত্রে আপনারা যা করতে পারেন সেটি হচ্ছে ইনস্ট্যান্ট যত ডিমের খোসা আছে, তার মানে হচ্ছে একই দিনে যদি অনেকগুলো ডিমের খোসা আপনারা জোগাড় করে ফেলেন, তা ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন, যেভাবে আমি চায়ের পাতাটি ধুয়ে নিয়েছি। পানি দিয়ে ধুয়ে আপনারা রোদে শুকিয়ে নেবেন, অথবা একটি বড় পাত্র বসিয়ে চুলাতেও হালকা তেলে শুকিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তাতে ব্যাকটেরিয়াগুলো সব মরে যাবে। আর যেহেতু আমারগুলো অনেক দিন লাগিয়ে শুকিয়েছি, তার মানে এতে কোনো প্রকারের ব্যাকটেরিয়া আর অবশিষ্ট নেই। তাই এখন হচ্ছে ভাই ঘুটা আর ঘুটা যত খুশি বাড়ি দিয়ে আপনাদের একটি পাউডার করে নিতে হবে। মাশাআল্লাহ, আমাদের চায়ের পাতাগুলো একেবারে শুকিয়ে গেছে, একেবারে শুকিয়ে আবার সেই ঝরঝরা হয়ে গেছে। আর এই চায়ের পাতাটি শুকাতে আমার 1 রাত লেগেছে। মিশিয়ে দিচ্ছি। এতে করে দেখা যায় যে সারটি ব্যবহার করতে ইজি হবে। দুটি পাত্র থেকে নিতে হবে না, একবারে একটি পাত্র থেকে নিয়ে আমরা গাছে দিয়ে দিতে পারবো। খুবই ভালো করে মিশিয়ে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কেন ঘরে বানানো এই দুটি সার ব্যবহার করব, তাও আবার সার না, চা পাতা এবং ডিমের খোসা, যেখানে বাজার থেকে আমরা চাইলেই ইউরিয়া সার, পটাশ সার, এমনকি টিএসপি সারও কিনে ব্যবহার করতে পারি। তবে কেন আমরা এই জিনিসগুলো ব্যবহার করব? ইটস এ গুড কোয়েশ্চেন। আপনাদের মনে এই প্রশ্নটা আসা স্বাভাবিক, আমার মনেও এসেছে। তো অনেক কিছু ঘাটাঘাটি করে তথ্য বিতথ্য জেনেই আমি গত 7 বছর যাবত এই সারটি ব্যবহার করছি। তাতে আমি মন্দ কোনো ফলন পাইনি, দারুণ ফলন পেয়েছি। এবার চলুন আমি বলে দিচ্ছি কেন আপনারা বিশ্বাস করে এই দুটো জিনিস ব্যবহার করবেন। চা পাতা, জি হ্যাঁ, চা পাতায় রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, তাই বলা চলে এটি নাইট্রোজেন সমৃদ্ধ জৈব সার। শুধু নাইট্রোজেন নয়, এতে পটাশিয়ামেরও পরিমাণ আছে বহুগুণে। আর আপনারা যদি বাইরে থেকে ইউরিয়া সার কিনে ব্যবহার করেন, তাতেও আপনারা নাইট্রোজেন এবং পটাশিয়াম পেয়ে যাবেন। তো এবার বলুন, নাইট্রোজেন সমৃদ্ধ একটি জৈব সার ঘরে আপনারা বানাতে পারলেন কিনা, যাতে রয়েছে নাইট্রোজেন এবং পটাশিয়াম? তা আমরা কিসে থেকে পেলাম? পেলাম হচ্ছে চা পাতা থেকে। এবার চলুন চলে যাচ্ছি আমরা ডিমের খোসায়। জি ভাই, আমরা ডিমের খোসা কেন ব্যবহার করব? ডিমের খোসাতেও রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং সাথে আছে ক্যালসিয়াম। এবার বলুন, আমাদের এই সারটি ইউরিয়া সারের থেকে কম কিসে? বিশ্বাস করুন, আমাদের এই জৈব সার ইউরিয়া সারের অভাব মেটাতে অনেক ভূমিকা নিভায়। সারগুলো একটু লক্ষ্য করলে দেখবেন আমি সব ভরে নিয়েছি। এখন এই ব্যাগের মুখটি বন্ধ করে দিলেই আপনাদের জৈব সার একেবারেই ঘরে বানানো তৈরি, আর এটি সহজেই নষ্ট হবে না। আর এই সারটি যে এবছরে শেষ করতে হবে তা নয়, এই সারটিও আপনারা বছরের পর বছর সংরক্ষণ করতে পারবেন। এখন চলুন আমি দেখিয়ে দিচ্ছি যে আমাদের এই জৈব সার আমি কিভাবে কাজে লাগাচ্ছি। এই যে দেখুন মাটিগুলো আছে, জাস্ট সারটি দেওয়ার আগে আপনাদের একটুখানি খুঁড়ে নিতে হবে। তা আমরা যেহেতু ভাই প্রপার চাষি না, তাই আমাদের কাছে হাততুলি, বাটুলি, খুন্তি যাই বলি না কেন তা তো থাকবে না। তারপরও মাটি খুঁড়ে নেওয়ার জন্য দেখুন আমি একটি ফর্ক ব্যবহার করছি। তবে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ গাছগুলো সাইজে ছোট আছে, তাই যেন শিকড়ে কোনো আঘাত না পায় সেদিকটি তো ভাই আমাদের নিজেদেরই লক্ষ্য রাখতে হবে। এখন ভাই এ সারের একটি গুণ আছে, সেটি কি জানেন? তা হচ্ছে আমরা তো নরমালি ইউরিয়া বা টিএসপি সার কখনোই গাছের গোড়ায় দিতে পারি না, কিন্তু এই যে সার, এই সারটি অনায়াসে আপনারা এভাবে করে ছিটিয়ে দিতে পারবেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাবনী কিচেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার গার্ডেনের আরো একটি ভিডিওর আপডেট দেখার জন্য। তবে তার আগে চলুন আমি আপনাদের সাথে প্রায় বলে থাকি আমি আমার গাছে জৈব সার ব্যবহার করি, বিভিন্ন ধরনের ঘরোয়া জিনিস ব্যবহার করি। তো শুরুতেই আমি ছোটখাটো একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি কলার খোসা, সকালবেলায় আমি কলাটি খেয়েছি, খেয়ে দেখুন এই খোসাটি আমি একটি পটে নিয়ে নিয়েছি। এখন এই খোসার ভিতর আমি দিয়ে দিচ্ছি
1 লিটার পানি। এখন এই পানিতে আমি খোসাটি ভিজিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টা। তারপর আমি পানিটি ব্যবহার করব কি কাজে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি। কলার খোসাটি পানিতে ভিজিয়ে রেখে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আমার পুঁই শাক। আশা করি দেখে বুঝতেই পারছেন যে পুঁই শাকের অবস্থানটি কি। মাশাআল্লাহ, এর বয়স পুরোপুরি 1.5 বছর। গত সামার ভরে খেয়েছি, গত উইন্টারে ঘরে রেখে আমি এদের বাঁচিয়ে রেখেছি। মাশাআল্লাহ, এই বছর সামারেও পেট পুড়ে খাচ্ছি, যা বলা চলে যে আল্লাহর রহমত। এবার চলুন শুরুতেই আমি বলছি যে আজকের ভিডিওটির উদ্দেশ্য কি। উদ্দেশ্য হচ্ছে যে আমি এই গাছ থেকে গত 4 দিন আগেই প্রায় 8টি ডগা কেটে নিয়েছি। মাশাআল্লাহ, এইরকম পুষ্ট পুষ্ট 8টি ডগা ছিল। শুধু একটি গাছ থেকে নয়, এটি বললে ভুল হবে। আমি বুঝাতে চাচ্ছি যে এখানে আমার যে গাছগুলো আছে এইসব গাছ থেকে মোট 8টি ডগা নিয়েছি আমি 4 দিন আগে। মাশাআল্লাহ, দেখুন 4 দিন পরেই আবার কত দারুণ ডগা পাতা ছেড়েছে। আর আমি এর থেকে অনেক বেশি বড় করি না, ঠিক যখন এতটুকু হয় আমি কেটে নেই। কারণ যেহেতু গাছগুলো বাহিরে নেই তাই মাচাও দেইনি, আর অনেক বড় ঝাঁকার মতো আমি করি না। সবগুলো ডগা কাটলে আমাদের 2.5 জনের ফ্যামিলির হয়ে যায় 2 বেলা। তাই যখনই ঠিক এতটুকু ডগা হয় আমি কেটে ফেলি। আর দেখুন যে কতটা টসটসা আছে, কোনো প্রকারের বাহিরের সার ছাড়াই। আর এতে আমি ব্যবহার করি জৈব সার, যা আমি বরাবরই বলেছি। আপনারা আমার চ্যানেলে এসে যদি সার্চ করেন জৈব সারের একটা রেসিপি দেখবেন, আপনারা পেয়ে যাবেন। কারণ আমার চ্যানেলে অলরেডি 2টি জৈব সারের ভিডিও আছে। তো সেই সার আমি ব্যবহার করি। মাঝে মাঝে গাছে কিছুটা ক্যালসিয়ামের প্রয়োজন হয়, আমি সেটাও অ্যাপ্লাই করি। অনেক সময় ঘরোয়া বা কিলারের প্রয়োজন হয়, আমি তাও অ্যাপ্লাই করি। আর সব কিছু নিয়ে আজ আমি এসেছি আপনাদের মাঝে, যেন আপনাদেরও কিছুটা উপকার হয়। তো এই ছিল আজকে আমার ভিডিওর উদ্দেশ্য, যে দেখুন আমি 4 দিন আগে কতগুলো ডগা পাতা খেয়েছি, আর মাশাআল্লাহ আবারও কতগুলো ডগা পাতা ছেড়ে দিয়েছি। এর কারণ কি দেখুন, যে কত হিউজ পরিমাণ ডগা পাতা আমি এখান থেকে কেটে খেয়েছি, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। অনেক খেয়েছি। আর মাশাআল্লাহ, এই গাছের বয়সও কম নয়, 1.5 বছর হয়ে যাচ্ছে। এই সামার কাটালে পুরোপুরি 2 বছর হয়ে যাবে, এখনো পর্যন্ত পরিপুষ্ট আছে। আর আমি তো ভাই অনেক অনেক খুশি, কারণ হচ্ছে পুঁই শাক আমার ভীষণ পছন্দের একটি সবজি। তো এর পেছনে আসলে 3টি কারণ যে কেন আমার এই গাছগুলো শীত গরম মেনটেন করেও বেঁচে আছে। নাম্বার 1, যে গাছগুলো আমি একেবারে রাইট টেম্পারেচারে রেখেছি। এখন হচ্ছে মিডল অফ জুন মাসের মাঝামাঝি, এখনো পর্যন্ত বাহিরে অনেক ঠান্ডা। বাকি যে গাছ আছে বেঁচে আছে, কিন্তু অনেক বেশি বাড়ছে না। তাই আমি গাছগুলো বরাবরই ঘরে রাখি। পুঁই শাকগুলো বাহিরে নেয়ার মতো সাহস আমার হয় না, কারণ ঘরের যে টেম্পারেচার তা আমরা অলওয়েজ মেনটেন করি। তাই ঘরে রেখে আমি গাছগুলো বড় করি। তাই আসলে এতটা বড় আছে এবং পুষ্ট আছে, দেখতেও দারুণ লাগছে। আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতটা টসটসা। এ ছিল নাম্বার 1 রিজন, যে ঘরে রেখে রাইট টেম্পারেচারে রেখে পুঁই শাক বাড়াতে হয়। এরপর হচ্ছে নাম্বার 2 যে রিজন, তা হচ্ছে গাছে অনেক সময় পোকামাকড় ধরে। আর এটাই স্বাভাবিক, যখন কিছুটা ঠান্ডা পায় তখন আসলে পোকামাকড় ধরে। এই হচ্ছে 1 এবং 2 রিজন। যদি আপনার অনেক গাছ পাশাপাশি থাকে তবেও গাছে অনেক ধরনের মোজাইক রোগ হয়। আর সেটা হচ্ছে অনেক সময় দেখবেন যে পাতায় অনেক সময় ছোট ছোট সাদা সাদা ছত্রাকের মতো দেখা যায়, সেটাকেই বলা হয় মোজাইক রোগ। আর তা হয় আশেপাশে যদি কোনো সাদা মাছি থাকে বা মৌমাছি, তারা ডিম পাড়ে। আর সেগুলো খালি চোখে দেখা যায় না, তবে যদি ছোট ছোট সাদা ছত্রাকের মতো হয় কিছুটা দেখা যায়। তো সেই থেকে বাঁচার জন্য আমি ঘরোয়া কিছু মেডিসিন ব্যবহার করি, যা হচ্ছে ঘরোয়া ন্যাচারাল বাগ কিলার। আর সেটা কি, আশা করি পাতায় দেখে বুঝতেই পারছেন, অনেক হলদেটে ভাব। এখানে আমরা যে রান্না করার হলুদ ব্যবহার করি রান্নার ক্ষেত্রে, টারমারিক পাউডার, হলুদের গুঁড়ো, সেটাই আমি এখানে স্প্রে করি। কিভাবে করি, আমি এখানে 1 লিটার পানিতে
1 টেবিল স্পুন রান্নার হলুদ মিশিয়ে 2 ঘন্টা রেখে দিই। তারপরে কোনো স্প্রে বোতলে দিয়ে আমি এখানে স্প্রে করে দিই। এই হচ্ছে আমার ন্যাচারাল বাগ কিলার। আমি কিনা বাগ কিলারও ব্যবহার করি, তবে সেটা বাহিরে। ঘরে কখনোই আমি কিনা বাগ কিলার দেই না, কারণ স্প্রে করলে দেখা যায় অন্যান্য জিনিসে যেতে পারে, আর কেমিক্যাল তো কেমিক্যাল। তাই আমি ঘরের যত গাছ যদি মনে হয় যে বাগ এসেছে, পোকামাকড় এসেছে, আমি ঘরোয়া মেডিসিন অ্যাপ্লাই করি। যেমন কি এই যে দেখুন, আমি এ গাছে করে রেখেছি, কারণ এ গাছের কিছুটা পাতা আমার মনে হয়েছে যে হালকা ছোট ছোট সাদাটে ভাব দেখা যাচ্ছে, তাই আমি দিয়ে রেখেছি। আর এই যে মাঝখানে যে লাল ডগার পুঁইশাক, আজও পর্যন্ত এখানে আমি কোনো প্রকারের বাগ কিলার অ্যাপ্লাই করিনি, কারণ কখনো এই পাতায় আমি কোনো প্রকারের বাগ দেখিনি। মাশাআল্লাহ, গাছটি দারুণ সফলতা দিয়ে যাচ্ছে 1.5 বছর যাবত। আর এই যে গাছটি, এটি হচ্ছে গ্যালনে, তো এখানেও আমার কখনো দিতে হয়নি, কারণ এই পাতাতে কখনোই বাগ ধরেনি, পোকামাকড় ধরেনি, তাই আসলে দিতে হয়নি। তারপরেও যদি মনে হয় যে আপনারা দিয়ে রাখবেন, হালকা পাতলা দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই যে পাতাগুলো বেড়েছে, এবারের পাতাগুলো আমি খাবো না, এবারের পুঁই ডগাগুলো খাবে হচ্ছে আমাদের রহমান ভাই আর বুশরা ভাবি, তাদের জন্য আমি কাটবো আগামীকাল। তো নাম্বার 1 আমি বললাম যে রাইট টেম্পারেচার। নাম্বার 2 হচ্ছে পোকামাকড় ধরলে ঘরোয়া কি ধরনের মেডিসিন বা কেমিক্যাল আমরা ব্যবহার করব। ন্যাচারাল বাগ কিলার, যা হলুদ দিয়ে বানানো হয়। এখন হচ্ছে নাম্বার 3, যা হচ্ছে সার। জি হ্যাঁ, প্রত্যেকটি গাছেরই খাবারের প্রয়োজন আছে, সারের প্রয়োজন আছে, তবে আমরা চেষ্টা করি অর্গানিক ভাবেই গাছগুলো বড় করতে। কিন্তু তারপরেও কিছুটা সার তো অ্যাপ্লাই করতেই হয়। আর আমরা যেহেতু প্রপার চাষি না, তাই আমরা বাহিরের কেনা সারও ব্যবহার করি না। আমরা চেষ্টা করি দোকান থেকে কিনে এনে সার ব্যবহার করতে। কিন্তু আমি হচ্ছে আবার তার ব্যতিক্রম। আমি চেষ্টা করি সারগুলো আমি নিজেই বানিয়ে ব্যবহার করতে। তার মানে হচ্ছে আমি ব্যবহার করি ঘরোয়া জৈব সার। আর যার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপনারা দেখেছেন, আমি সেই 2 ধরনের সার ব্যবহার করি। আর সেই জৈব সারের সাথে সাথে অনেক সময় গাছের ক্যালসিয়ামের প্রয়োজন হয়। আর সেই ক্যালসিয়াম যে কোথা থেকে আসে তা আমি আপনাদের একটু দেখাচ্ছি আর বলে দিচ্ছি। এই যে 2 ঘন্টা আগেই আমি একটি কলার খোসা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা পরেই কিন্তু এই পানিতে ফুল অফ ক্যালসিয়ামে ভরে গেছে। এখন এই যে পুঁইশাক, এই পুঁইশাকে আমি এই ক্যালসিয়াম যুক্ত পানি দিয়ে দিব। আমি সম পরিমাণে 3টি পটেই দেখুন পানি দিয়ে দিচ্ছি। এবং পানিটি দেওয়ার পর আমি কিন্তু এই যে কলার খোসাটি দেখছেন তা ফেলে দেব না। আমি কলার খোসাটি টুকরো টুকরো করে এই 3টি পটে সম পরিমাণে ভাগ করে দেব। এতে পানির সাথে সাথে ধীরে ধীরে এই কলার খোসা থেকে ক্যালসিয়াম যেতে থাকবে এই গাছে। ভাই, কলার খোসা দিয়ে 1 সপ্তাহ আমি আমার রূপচর্চা করি, আর পরের সপ্তাহে করি গাছের রূপচর্চা। কারণ গাছের যেমন ক্যালসিয়ামের প্রয়োজন, এদের রুষ্ট পুষ্ট এবং এতটা গ্লো হওয়ার জন্য আমারও ঠিক তেমন প্রয়োজন হয় রুষ্ট পুষ্ট অনেকটা গ্লো হওয়ার জন্য। জি, ফানি নয়, এটি হচ্ছে সত্যি কথা। কলার খোসা দিয়ে আমি নিজেও রূপচর্চা করি এবং আমার গাছকেও রূপচর্চা করাই। বিশ্বাস করুন, হেসে উড়িয়ে দিবেন না, কলার খোসায় যে পরিমাণ ক্যালসিয়াম থাকে তা আমাদের গাছের জন্য অনেক উপকারী। আর এভাবেই কিন্তু আমি আমার গাছটি বাড়িয়ে তুলছি এবং আপনাদের সাথে এই হচ্ছে রিজন আজকে এই ভিডিওটি শেয়ার করা। আশা করব ভিডিওটি আপনাদের অনেকেরই উপকারে আসবে, জানতে পেরে যে একটি প্রপার পুঁইশাক যারা খেতে চান, কিভাবে গাছটি বছরের পর বছর আপনারা বাঁচিয়ে রাখতে পারেন। ইনশাল্লাহ এই 3টি কারণ যদি আপনারা ফলো করেন, আপনাদের পুঁইশাক হবে ঠিক এতটা হৃষ্টপুষ্ট। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং কারা কারা এই 3টি রিজন জানতেন, কারা কারা জানতেন না। অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। যদি নতুন কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবেন, অবশ্যই আমি তার আনসার দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, কিপ ওয়াচিং মাই চ্যানেল।